স্বাগত কিশওয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা, এবং আজকের আলোচনার বিষয় শিক্ষাঙ্গনে অস্থিরতা, সমাধান কোন পথে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল আল মামুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই স্টুডিওতে। এবং আসলে পুরো বছর জুড়েই যদি বলি, পুরো 2024 জুড়েই কিন্তু আমরা দেখছি যে শিক্ষাঙ্গনে অস্থিরতা একের পর এক কিন্তু চলে আসছে। আমরা কিছুক্ষণ আগেও কিন্তু বলছিলাম যে মার্চ থেকেও যদি শুরু করি, রোজার শুরু হবার আগ থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষত আমরা দেখেছি ক্লাসে কিন্তু কিছুটা, তারপর থেকেই রোজার পর থেকে আর তেমন ক্লাস হচ্ছে না। শিক্ষকদের আন্দোলন ছিল, তারপর জুলাই আন্দোলন ছিল, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, এবং বর্তমানে যদি বলি 7 কলেজকে এখন 7 বিশ্ববিদ্যালয় করার যে আন্দোলন, সব মিলিয়ে আমরা দেখছি যে শিক্ষাঙ্গনের আন্দোলন চলছে। প্রথমে যেতে চাই অধ্যাপক আব্দুল আল মামুনের কাছে, আপনার কাছে। শিক্ষাঙ্গনের আসলে বর্তমান পরিস্থিতি কি? আপনি যেহেতু প্রতিদিন ক্লাস নিচ্ছেন কিংবা শিক্ষাঙ্গনে যাচ্ছেন, সরাসরি আপনার সম্পৃক্ততা আছে শিক্ষার্থীদের সাথে, বর্তমান পরিস্থিতি জানতে চাই। আমি দুভাবে বলতে চাই আসলে। প্রথমত যেটি আপনি বললেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পার্টিকুলারলি বিশ্ববিদ্যালয়গুলোতে একটা দীর্ঘদিনের অস্থিরতা ছিল আমাদের শিক্ষকদের যে বেতন স্কেলের বিষয়ে, এবং পরবর্তীতে যে আন্দোলন শুরু হলো, সরকার বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেটি এবং দীর্ঘ সময়, এবং আমার যতদূর মনে পড়ে প্রায় 4 মাস বা তারও অধিক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা সব বন্ধ ছিল। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে যখন বিশ্ববিদ্যালয় এবার খুললো বিশ্ববিদ্যালয়গুলো, তখন কিন্তু নতুন উদ্যমে, নতুন পরিবেশে, নতুন ভাবনা এবং সর্বোপরি নতুন এক্সপেকটেশন বা সবার একটা নতুন ধরনের চাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি ছিল। সেজন্য আমি 2 অংশে আলোচনা করছি। একটা বড় প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসছে। এখন যে দ্বিতীয় অংশটি, সেটি হচ্ছে একটা পরিবর্তিত অবস্থা। প্রথমে আমি যেটি বলতে চাই যে অনেকগুলো পজিটিভ ইন্ডিকেটরের মধ্যে ডেভেলপ করেছে। এবং প্রথম যেটি, যে দেখুন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা ছাত্র রাজনীতির মেইন যে জায়গাটি ছিল, যে হল কেন্দ্রিক দখলদারিত্ব, সিট বাণিজ্য, বড় ভাই ব্যবসা, সিনিয়র জুনিয়র মানা, মিছিলে বাধ্য করা নিয়ে যাওয়ার জন্য, সেটিতে বৈপ্লবিক পরিবর্তন একটু এসছে। এবং আমি নিজে SM হলের এখন প্রভোস্ট। এখন বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষের বা প্রশাসনের যে নিয়ন্ত্রণ, সেটি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পার্টিকুলারলি মেয়েদের হলগুলোতে আগে অনেক অংশে সিটগুলো কর্তৃপক্ষের মাধ্যমে বরাদ্দ দেওয়া হতো, কিন্তু তার মধ্যেও যারা ছাত্র সংগঠনের ছাত্রী যারা ছিলেন তাদের মাধ্যমেও একটা বরাদ্দ হতো। কিন্তু আসলে স্বাধীনতোত্তর বাংলাদেশে বোধহয় হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ এটি আসলে হয়নি, যেটি কিন্তু এই বড় আন্দোলনের পরে বা এবারের ঘটনার পরে প্রত্যেকটি হলে প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। এটি একটু প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি হবে, কোন প্রক্রিয়া হবে, এবং সেখানে চর্চা এবং পরিশীলন কীভাবে হবে, তার একটি বিতর্ক এখনও রয়ে গেছে। যদিও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয়, ছাত্রলীগ ছাড়া অন্যান্য সংগঠনগুলো সক্রিয়। ভালো দিক যেটা হচ্ছে যে আমরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে আগে যে ধরনের কর্মসূচি দেখতাম, এখন কর্মসূচির অনেক ধরনের পরিবর্তন এসছে। আলোচনা সভা হচ্ছে, পাঠচক্র হচ্ছে, হ্যাঁ, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হচ্ছে, ডেঙ্গু নিধনের অভিযান হচ্ছে, পাখির বাসার নিয়ে কথা বলা হচ্ছে। এছাড়াও শীতবস্ত্র কালেকশনে ও এখানে আছে, যে বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক বড় সংযোগ ছিল আমাদের সঙ্গে, আমরা করেছিলাম ত্রাণ, কিন্তু এত বড় আলোড়ন সৃষ্টি হয়নি। এটি অত্যন্ত একটি পজিটিভ দিক। এরপরে আসি আপনার যে বর্তমান, আপনি যেটা শুরু করলেন আজকে আলোচনার যে বিষয়টি, যে আবার কেন জানি মনে হয় উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু এই উত্তপ্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যেও আমি এক ধরনের পরিশীলিত ভাব দেখি, যে আগে যে ভাষায় যে আচরণগুলো আমরা দেখতাম ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সহ, এটা আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও যুক্ত করতে চাই, তাদের মধ্যে এক ধরনের পরিশীলিত ভাষা, আন্তঃযোগাযোগ। আমি যেহেতু বললাম যে একটি হলের প্রভোস্ট, আমি এখন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আমি চেয়ার, আমি জানি যে আন্তঃযোগাযোগ হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে, কি করলে কীভাবে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা 2বার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসেছি। এরপরে একটা বড় ঘটনা সেটি হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির স্বরূপ কী হবে, কোন কাঠামোয় কী হবে, সেটি কমিটি করা হয়েছে, তাদের মিটিং ছিল, মতামত চাওয়া হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠনের সরাসরি দলীয় ব্যানার বা দলীয় পোস্টার ব্যবহার করার জন্য শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে অত্যন্ত সুচারু এক ধরনের বিহেভ করার মাধ্যমে সেটাকে কন্ট্রোল করেছে। তাহলে আগের থেকে বর্তমান অবস্থার একটা পরিবর্তন হয়েছে। কিন্তু আপনি যেটা বললেন যে আসলে স্বস্তি কি ফিরেছে বা হয়তো বা অন্যভাবে জিনিসগুলো ঘটছে কিনা,
পার্টিকুলারলি রাজশাহীতে যে ঘটনাটা ঘটলো এটি কারোরই কাম্য না, এবং 7 কলেজে যেভাবে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে সেটিও কারো কাম্য না। তিতুমির কলেজে ঘটনাটি ঘটলো, আমি মনে করি যে এটি দুই ধরনের ব্যাখ্যা দেওয়া দরকার। আমি একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে প্রথমটি হচ্ছে যে কোনো বিপ্লব পরিবর্তিত অবস্থায় ব্যক্তি এবং সমাজের দুই ধরনের পরিবর্তন হয়। ব্যক্তি যে অর্জনটি করে, আমরা বলি কেন্দ্র এবং পরিধির দূরত্ব, অর্থাৎ আপনি কোনো খেলায় চ্যাম্পিয়ন হলেন কিন্তু আপনি কি 5 তলা থেকে লাভ দিতে পারবেন? সো কেন্দ্র থেকে পরিধির অর্জনের যে দূরত্ব সেটা আমরা বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পূর্ব অবস্থায় মানুষ ভুলে যায়, মনে করে যে আমার একটা অ্যাচিভমেন্ট দিয়ে অনেক কিছু অ্যাচিভ করতে পারে। দ্বিতীয় যে ঘটনাটা আবেগটা অনেক বেশি চলে আসে। দ্বিতীয় যেটি হচ্ছে যে ফ্লুইড সিচুয়েশনে সবাই এক ধরনের সুযোগ নিতে চায়, আর এখানে যেটা হয়েছে যে 15 বছরের জঞ্জাল বা স্বাধীনতা পরবর্তী যে রাজনীতির কাঠামো এবং ধরন সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা একটা পরিশীলিত বাংলাদেশ, একটা ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, ভিন্ন রাষ্ট্রীয় বন্দোবস্তের দিকে বোধহয় যাচ্ছে। এ কারণে সবার দাবি দাওয়াগুলো একসঙ্গে তৈরি হচ্ছে। আর একটি জিনিস হচ্ছে যে আমরা আসলে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে পারিনি। দেখেন, আমি গত পরশুদিনে আপনাদের একটা অনুষ্ঠানে বলেছিলাম সংবাদ সংযোগে যে ইউএসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সব কিছু নির্ধারিত হয় একটা ডিবেট, 3টি ডিবেটের মাধ্যমে। আমরা এখানে পোস্টার ছাপাই, এটা করি ওটা করি, কত মিছিল মিটিং কত কিছু করি, কিন্তু ওটা জ্ঞানভিত্তিক সমাজের একটা প্রতিচ্ছবি যে সেখানে ডিবেটের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করি। কিন্তু আমরা যে কর্মকাণ্ডগুলো করি সেটি আসলে ভিন্ন। আরেকটি যে জিনিসটি সেটি খুব বড় হয়ে দেখা দিচ্ছে সেটি হচ্ছে যে আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি যে সমাজের বৈষম্য এবং স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ স্তরবিন্যাস বা শ্রেণীবিন্যাস দুটো ভিন্ন জিনিস সমাজ কাঠামোতে। আমরা অনেক সময় গুলিয়ে ফেলছি যে বৈষম্য এক জিনিস, আর আমরা বলি যে সমাজবিজ্ঞানের ন্যূনতম শ্রেণী বৈষম্য থাকবে বা ক্লাসটা থাকবে, সোশ্যাল ক্লাস এক্সিস্ট করবে, সেটা ভুলে যাচ্ছি। রিকশালা মনে করছে যে আমার এটা দাবি, আমাকে এটা মানতে হবে। আনসাররা কদিন আন্দোলন করলো, সেটা দেখা গেল শিক্ষকদের আন্দোলনের মধ্যে আসলো, বিসিএস ক্যাডারের আন্দোলন আসলো। একইভাবে কিন্তু তিতুমির কলেজের আন্দোলনটাকেও এই তাত্ত্বিক আলোচনায় করা যায় যে কেউ কলেজে পড়বে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়বে, কেউ উইমেন স্কুলে পড়বে, কেউ মেল কলেজে পড়বে, এটাই সামাজিক স্তর মিনিমাম, আমরা বলি যে মিনিমাম স্ট্র্যাটিফিকেশন অ্যাকসেপ্টেড, অর্থাৎ শ্রেণীবিন্যাস থাকবে, বাট ওটা বৈষম্য নয়। কিন্তু আমরা গুলিয়ে ফেলছি, এটা ছাত্র রাজনীতির বিষয়ে যেমন গুলিয়ে ফেলছি, আমরা বিভিন্ন দাবি দাবার ক্ষেত্রে যেমন গুলিয়ে ফেলছি, এবং এই পরিবেশ থেকে যদি আমরা বেরোতে না পারি এরকম জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। সেজন্য যে জায়গাটা দরকার সেটি হচ্ছে যে যেটি আমি শুরুতে বললাম যে আমার যে বৈপ্লবিক অর্জন বা আমার যে কেন্দ্র এবং ইমোশনের কেন্দ্র এবং পরিধির যে দূরত্ব, সেটা যদি আমরা না বুঝি এবং না বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো জিয়ে থাকবে আসলে। অবশ্যই। এবং এই পর্যায়ে আপনি যেহেতু বৈষম্য নিয়ে কথা বলছেন, আপনি যেহেতু এই গ্রে লাইনটার কথা বলছেন, সমন্বয়কদের কাছে আসলে আসতে চাই, নাজমুল হাসানের কাছে। 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু 5 আগস্ট পরবর্তী দেখেছি ভিসি থেকে শুরু করে প্রশাসনিক পুরো একটি রদবদল। এখন আবার অন্য ধরনের রদবদল, কারণ রদবদলে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় করার দাবি করা হচ্ছে কলেজ থেকে। পুরো ব্যাপারটাতে আসলে শিক্ষাঙ্গনে অস্থিরতা আপনি এখন 5 আগস্ট পরবর্তী সময়, স্যার যেমন বলছিলেন যে কিছুটা সময় আসলে লাগবে সবার এখানে অভ্যস্ত হতে, এই বৈষম্যতেও আসলে অভ্যস্ত, বৈষম্য না, এই শ্রেণীবিন্যাসে আসলে অভ্যস্ত হতে। তবে বর্তমানে আপনি শিক্ষাঙ্গনে অস্থিরতাটা কেমন দেখছেন বা কিভাবে দেখছেন আপনাদের সমন্বয়কদের চোখে? ধন্যবাদ। যারা আমাদের দেখছে তাদেরকে শুভেচ্ছা। প্রথমে স্যার ইতিমধ্যেই বিষয়টা ক্লিয়ার করেছেন যে অস্থিরতা বলতে কি সময়টা আমরা কাটাচ্ছি। আগে এক সময় ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা শিক্ষার্থীরা লাঞ্ছিত হতো, গরম গেস্টমে নির্যাতিত হতো, নিষ্পেষিত হতো, সেই চিত্র বর্তমান বাংলাদেশে নাই, কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটা নাই। এখন যেটা হচ্ছে আপনি যেটাকেই আপনি মিন করেছেন 7 কলেজকে, বিশেষ করে বা তিতুমির কলেজ, এখানে 7 কলেজ কিন্তু 7টি বিশ্ববিদ্যালয় চাচ্ছে না। আর প্রথম কথা হচ্ছে এই প্রত্যেকটা কলেজ কিন্তু ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজ, এবং তারা যারা ভর্তি হয়েছে, এখন আমি যদি বলি আমি কিন্তু পড়াশোনা করছি ঢাকা কলেজে, আমি কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী হিসাবে ঢাকা কলেজের নাম দেখেই ভর্তি হয়েছে, এখানে অ্যাডমিশন দিয়ে সেখানে ভর্তি হয়েছি। এখন আমাদের ওখানে একটা বিষয় আছে যে 7 কলেজে প্রায় 1.5 লাখের অধিক শিক্ষার্থী, এখানে হঠাৎ করে বাণিজ্যিক উদ্দেশ্যে, ব্যবসা করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপাই দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে যে মানে বাইর করে দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা কোন প্রক্রিয়া হয়েছে, এবং এই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার পর 7 কলেজের শিক্ষার্থীদের মান কতটুকু উন্নত হয়েছে আমরা দেখতে পেয়েছি। ফর্ম ফিল আপ এইটা সেটা নিয়ে প্রতি বছর টাকা নিতে পারছে,
কয়েকশো কোটি টাকা এখানে নিতে পারতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু সেই অনুযায়ী শিক্ষার্থীরা কিন্তু ওইভাবে লাভবান হচ্ছে না। আরেকটা বিষয়, বিচ্ছিন্ন কিছু ঘটনা অবশ্যই আছে। তিতুমির কলেজ তারা একান্তই ব্যক্তিগতভাবে তারা তিতুমির বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি ট্রেনের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 17 জন ছাত্রলীগ বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 17 জন শিক্ষার্থীকে আমরা সেখানে দেখতে পেয়েছি। তার মানে হচ্ছে যে এই যে শিক্ষাঙ্গনের অস্থিরতা, বিগত সময় ছাত্রলীগের চরিত্র ছিল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভয় রাজত্ব করে, এখন আবার কি করতেছে বিভিন্ন ছত্রছায়া, বিভিন্ন মানে পর্দা দিয়ে আড়াল করে তারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন রূপে তারা ফিরে আসতে চাচ্ছে। সেটা একটা বড় একটা চিন্তার বিষয়। আমরা এর আগে যখন 7 কলেজে শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখতে পেয়েছি, সেখানেও ছাত্রলীগের ইন্ধন ছিল। তিতুমির বিশ্ববিদ্যালয় করায় সেটাও টোটালি তাদের একটা প্রচেষ্টা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আনসার লীগের মাধ্যমে আওয়ামী লীগের আবার পুনরুত্থান বা বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা। আওয়ামী লীগের যে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামে ইসকন বা একটা ধর্মীয় অনুষ্ঠানে সেখানেও ছাত্রলীগের একটা নিষ্পেষণ রয়েছে। আমি সব কিছু মনে হয় যে আমাদের শিক্ষার্থীদের আরও বেশি সচেতন হওয়া উচিত। আমরা যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, ফেসিসকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, আমাদের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু আমাদের দাবির একটা লিমিটেশন থাকা উচিত। এই 7 কলেজ চাইলেই 7টি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে বা একটি বিশ্ববিদ্যালয় হওয়ার অবকাঠামোগত দিক আছে কিনা বা এই সরকারের সেই ভিত্তি আছে কিনা সেটাও আমাদের বুঝতে হবে। তবে এই সময়টা আমাদের যেন পড়াশোনার মান যেন মানে উন্নতির দিকে দাবিত হতে পারে, আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো যেন আমাদের যারা বর্তমান দায়িত্বে আছে তারা যেন অ্যাড্রেস করে, সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি সমস্যার কথা বলছি, কিন্তু আপনি দেখতেছেন না, তখনই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় এজেন্ডা আসে, তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব উচিত শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করা, যেটা খুবই উদ্বেগের বিষয় যে অনেকগুলো কমিশন আমরা দেখতে পেয়েছি, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন বা সংবিধান সংস্কার কমিশন। একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে বেসমেন্ট শিক্ষা সংস্কার কমিশন বা শিক্ষা নিয়ে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। গবেষণা থেকে শুরু করে বিভিন্ন বিষয় তো নাই, আমরা কিন্তু এখনো প্রক্রিয়াধীন থাকলেও আমরা এটাকে প্রায়োরিটি বেস দেওয়া উচিত। দেখেন আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা যদি বলি, দীপমণি শিক্ষা ব্যবস্থাকে বলা হয় যে হাঁসের মতো নাচা একটা শিক্ষা ব্যবস্থা। এর আগের শিক্ষামন্ত্রী কে ছিল? নুরুল ইসলাম নাহিদের শিক্ষামন্ত্রী ছিল বাংলাদেশের প্রশ্ন ফাঁসের বাংলাদেশ। সুতরাং এই যে গত 2-3টা টার্ম 15 বছরের শিক্ষা ব্যবস্থা যে বেহাল অবস্থা, এখান থেকে যদি আমি ভালো টার্ন ওভার করতে না পারি, বাংলাদেশ থাকবে না। বর্তমানে যারা পড়াশোনা করছে কিসের ভিত্তিতে পড়াশোনা করছে? আমি মনে করি অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এইসব বিষয়ে বর্তমান সরকার আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত। অবশ্যই আপনাদের আন্দোলনের মূল বিষয়বস্তুই ছিল মেধা, এবং তা নিয়েও আসলে আমরা আলোচনা করতে চাই শিক্ষাঙ্গনে অস্থিরতার পাশাপাশি। তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। কেশওয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিতে চাই ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আমন্ত্রণ আরও একবার কেশওয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, এবং আজ আমরা কথা বলছি শিক্ষাঙ্গনে অস্থিরতা সমাধান কোন পথে এই নিয়ে। এবং আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান। আপনাদের সাথে আসলে নাজমুল হাসানের সাথে শেষ যে প্রসঙ্গে কথা হচ্ছিল সেখান থেকেই শুরু করতে চাই যে বর্তমানে কিন্তু আমরা আন্দোলনের পর আন্দোলন যে দেখে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এক ধরনের আন্দোলন ছিল, জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটটা এক ধরনের ছিল, কিন্তু এখন স্কুল কলেজেও দেখছি প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, তাদের বিরুদ্ধেও আন্দোলন, এবং কোনো বয়স ভিত্তিক না। এই জিনিসটাতে আসলে আপনি যেমন জানাচ্ছিলেন, আপনি যেমন আমাদেরকে বলছিলেন যে আসলে একটা শ্রেণীবিন্যাস থাকা উচিত বা একটা মডিফিকেশন আসলে আমাদের রাখা উচিত, যে এর ভিতরে থাকা উচিত। সেটা নিয়ে আসলে জানতে চাই। নাজমুল হাসান, আপনার কথার রেশ ধরে আপনার কাছে আসতে চাই। না, দেখুন, আমাদের যে রাষ্ট্র সৃষ্টির যে ধারণা বা আমাদের সমাজে আমরা যে বসবাস করি তার যে ধারণা, এটির মূলে হয়েছে সামাজিক চুক্তি, হবস লক্সের আমরা বলি, যেটা রাষ্ট্রীয় ধারণা থেকে সমাজের মধ্যেও আমরা যখন বাস করি আমাদের কিছু জিনিস মেনে নিতে হয়, যে রাষ্ট্রের নাগরিক হলে আমি আইন শৃঙ্খলা মানব, আমি অপরাধ করব না। আবার সমাজে যখন আমরা থাকি তখন আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব। যে কথাটা আপনি বলছিলেন যে কেমন জানি মনে হচ্ছে উলট পালট হয়ে যাচ্ছে। তো বিপ্লব পরবর্তী অবস্থায় আসলে প্রত্যেকটি সমাজে আমরা যেটা রুশ বিপ্লব বলি, সেটা ফ্রেঞ্চ বিপ্লব বলি, আদতে এই যে আরব বসন্তের পরেও এই ঘটনাগুলো ঘটেছে, যে আমরা বলি যে নর্মলেসনেস,
বা একটা স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার বলি নর্মসকে আমরা, যে আপনি যে সমাজে আপনি যখন থাকবেন তখন স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার থাকবে, শিক্ষককে সম্মান করবেন, বা কোনো ঘটনা ঘটলে একটা কমিটি হবে, বা আরও কোনো অপরাধ ঘটলে পুলিশ ইন্টারফেয়ার করবে, তদন্ত কমিশন হবে, স্ট্রাকচার থাকবে। কিন্তু এখন আমরা দেখছি যে একটা নর্মলেসনেস সিচুয়েশন তৈরি হচ্ছে, নর্মসটা নেই, আদব কায়দাটা নেই, কাঠামোটা কেমন জানি হচ্ছে ভেঙে যাচ্ছে। এটা সাধারণত হয়, এবং পরবর্তীতে এটি আসলে মেরামতের জায়গাটা হচ্ছে জনসম্পৃক্তি, কাউন্সিলিং, বিভিন্ন যে কমিটিগুলো যে আমরা গঠন করছি, এই ধরনের কমিটি গঠন, কুইক কোনো ডিসিশন নেওয়া, ব্যবস্থা নেওয়া। একটু আগে নাজমুল বলছিল যে শিক্ষা সংক্রান্ত কমিশন দরকার, অনেক কমিশন হচ্ছে, এই ধরনের প্রক্রিয়াগুলো তখন আবার যে সামাজিক চুক্তি, সেই চুক্তির জায়গাটাকে ঠিক করে ফেলে, নর্মলেসনেস অবস্থাটা ঠিক হয়। তাহলে তিনটি জিনিস প্রয়োজন হয়। একটা হলো ব্যক্তির চিন্তার পরিবর্তন, যেন আমি সমাজে থাকি, সব কিছু আমাকে করা যাবে না, শিক্ষককে টেনে আমি চেয়ার থেকে নামাবো না। দ্বিতীয় হচ্ছে যারা প্রতিষ্ঠানগুলো তারা আবার ঠিকমতো পারফর্ম করা শুরু করে, আবার ওই অবস্থাটাকে তাল মেলায় এবং পারফর্ম করা শুরু করে। আর তৃতীয়টি হচ্ছে বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম, নতুন ধ্যান ধারণা, নতুন আইডিয়ার সাথে মানুষ আবার সোশ্যালাইজড হবে, সামাজিকীকরণের ঘটে। তা আমাদের এখানে এই সিচুয়েশনটা চলছে। দ্বিতীয় যে জিনিসটি হয়, যে এটা বুঝতে হবে আমাদেরকে, যেখান থেকে যে মেসেজটা আমি দিতে চাই অডিয়েন্সকে, যে বুঝতে হবে যে আমরা যে দাবি দাবাগুলো করছি সেটি কি শিক্ষা প্রতিষ্ঠানের মেটানোর মতো ক্ষমতা আছে? আমার সমাজকে এখনই মেটাতে পারে? বা রাষ্ট্রের কি ওই বাজেট বা সম্পদ আছে যে আমার দাবি দাওয়াগুলো মেটাতে পারে? তাহলে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, যদি আমি এইরকম দাবি দাওয়া নিয়ে হাজির হই, তাহলে যে 1500 লোক আত্মহত্যা দিল, 30,000 বা 20,000 লোক আহত হলো, 4-5,000 মানুষের চোখের দৃষ্টি হারালো, অঙ্গহানি হলো, তাহলে কি তাদের কোনো মূল্য নেই? এই জায়গাটায় প্রশ্ন করতে চাই আমি, যারা আন্দোলনগুলো করছি আমরা, যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে করছি, বা যারা এটাকে অতি উৎসাহী করে এই বিপ্লবের সুযোগ নেওয়ার চেষ্টা করছি, সেটার একটা প্রশ্ন রেখে যেতে চাই আমি। কিভাবে আমরা এটা বেরোতে পারি? সেই জায়গাটি হচ্ছে যে আমাদেরকে মাত্র 3 মাস হলো, বা 100 দিন, এই 102-3 দিন হলো আর কি এই সরকারের। এরপরে আমরা এখনো ক্ষতগুলো শুকাইনি, কিন্তু আমাদের এখন প্রথম যে কাজটি হওয়া উচিত, যারা নিহত আহত হয়েছে এইসব পরিবারকে কম্পেনসেট করা, চিকিৎসার ব্যবস্থা করা। 2 নম্বর প্রায়োরিটি গভর্নমেন্টের অবশ্যই হবে যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। 3 নম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতি। 4 নম্বরের সংস্কার বা অন্যান্য প্রক্রিয়া আসবে। এখন আমরা যদি ব্যক্তি স্বার্থের কারণে এই কাজগুলো করতে থাকি, অস্থিতিশীলতা তৈরি করতে থাকি, সেটি শিক্ষা প্রতিষ্ঠানে হোক, বা আনসারে হোক, বা অন্য যে কোনোখানে হোক, বা আমি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি করে ফেললাম, বা 7 কলেজ আমাকে এখনই করে দিতে হবে, তাহলে কিন্তু অস্থিতিশীলতা বাড়বে। আদতে ক্ষতিটি কোথায় হবে? ক্ষতি যেটা হবে সেটি হচ্ছে, যে বাচ্চাগুলো এখন আন্দোলন করছে তাদেরগুলো ক্লাসে ফিরতে হবে। অর্থনীতি এবং সমাজ যদি অস্থিতিশীল থাকে, তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে, কিন্তু পোভার্টি বাড়বে, তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যা হবে, আমাদের সামাজিক যে উৎপাদন ব্যবস্থা সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি না বুঝে আমরা ব্যক্তি স্বার্থের কারণে এই কাজগুলো করতে থাকি, আদতে সমাজ এবং রাষ্ট্রের কিন্তু ক্ষতি সাধন করছে। আমার মনে হয় একটু ধৈর্য ধারণ করলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফেরার চেষ্টা করছি, ফ্যাসিজম থেকে বের হয়ে একটা আদর্শ সমাজের চিন্তা করছি, প্রত্যেকের দাবি দেওয়া তখন কিন্তু মেটানো সম্ভব হবে। সেটা না করে যদি আমরা সরকারকে আরও বেশি চ্যালেঞ্জের দিকে ফেলে দিই, আদতে কিন্তু অস্থিতিশীলতা বাড়বে এবং সবার ক্ষতি হবে তাতে। অবশ্যই আপনার সাথে কিছুটা একমত হলেও আসলে প্রশ্ন ছুটতে চাই আবারও নাজমুল হাসান আপনার কাছে। কিছুদিন আগে আন্দোলনের কথা যখন আসছে, মেধা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, রেসিডেন্সিয়াল মডেলে কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষার ভিত্তিতে আবারও যেন স্টুডেন্টদের ইনটেক করা হয়, সেটার জন্য সড়কে নেমেছে সেটা স্কুলের শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, সিটি কলেজ, কলেজ লেভেল, এইচএসসি স্টুডেন্টরা, আপনি যেমনটা বলছিলেন আপনার ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় তিতুমির। আমি জাস্ট এটার জন্য আসলে বলতে চাচ্ছি যে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা এখন আসছেন, দাবি জানাচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন, কিন্তু তাদের আসলে এই আলটিমেটাম দেবার সক্ষমতাটা আসলে কতটুকু? তারা যে একের পর এক আলটিমেটাম দিচ্ছেন এবং শিক্ষাঙ্গনে পর্যায়ক্রমে অস্থিরতা করছিলেন, আব্দুল্লাহ আল মামুন বলছিলেন যে তাদের আসলে শিক্ষাঙ্গনে ফিরতে হবে, শিক্ষা থেকে যে তারা পিছিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না। এবং আপনারা যেহেতু সমন্বয়করা যারা এখনও কাজ করছেন, আমি তিতুমির কলেজ বলি কিংবা বিভিন্ন স্কুল কলেজ লেভেল না, বিশ্ববিদ্যালয় লেভেলে আপনারা যারা কাজ করছেন, তাদের আসলে এই আলটিমেটাম নিয়ে মত কেমন? ধন্যবাদ। প্রথমত হচ্ছে বিপ্লব তার বয়সের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক থাকে না, সেখানে সবাই বিপ্লবী। আমরা শেখ হাসিনাকে সরাইতে আমরা দেখতে পেয়েছি 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী কিন্তু রাজপথে ছিল। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কার বিরুদ্ধে নামতেছি। আমি সবাই দাবি দেওয়া নামতেই পারে, আমি সেটা নিতেও পারি, কিন্তু আমার কথা হচ্ছে দাবিটা কি যৌক্তিক বা অযৌক্তিক। যদি যৌক্তিক হয় সেটা অবশ্যই আমলে নিতে হবে, অযৌক্তিক দাবি যেন রাস্তায় নামতে না পারে সে বিষয়ে আমাদের নিরুৎসাহিত করতে হবে। আপনি রেসিডেন্সিয়াল কলেজে যেটা বলেন যে পরীক্ষার মাধ্যমে তাদেরকে ভর্তি করা বা অ্যাডমিশনে নেওয়া, এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়, এটা হওয়া উচিত। হলে হয়তো আমাদের মধ্যে সেই একটা কম্পিটিশন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ঢাকা কলেজ, সিটি কলেজে যে ইন্টারমিডিয়েট পর্যায়ে যে
এটা আসলে খুবই ছোটোখাটো বিষয় নিয়ে সূত্রপাত হয়, কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা বলি না যে চিলে কান নিয়ে গেছে, কিন্তু আমরা জানি না কান তো আমার হাতেই আছে। ছোটখাটো স্কেলে কিন্তু আমরা আগেও দেখেছি, কিন্তু এখনের মতো কিন্তু ম্যাসিভ স্কেল আমরা দেখিনি যে সেনাবাহিনী পর্যন্ত চলে আসতে হচ্ছে। বিপ্লবের যে বিপ্লবী চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে হচ্ছে আমি এখন রাজা, আমি এখন হিরো, মানে হিরোইজম কাজ করছে এখন সবার মধ্যে থেকেই, যার কারণে মনে হচ্ছে আমার সামনে কোনো বাধাই কাজ করতে পারবে না। এটা একটা নেগেটিভ সেন্স হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এগুলো হচ্ছে, এবং এইগুলোকে আমার মোবিলাইজেশন বা এরা কি বলে যে প্যাট্রোনাইজ করতেছে অনেক মানুষ। আপনি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, তুমি এত তোমার রক্ত দিচ্ছ, স্বাধীন করছো, তুমি কথা বলতে পারবে না? অনেক মানুষ আছে এটাকে ফেব্রিকেটেড করার জন্য, বিভিন্ন মানুষ, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছে, যারা বাংলাদেশে থাকতে পারে না, পলাতক বা পরাজিত শক্তি, তারা তো উৎপেতেই আছে। তা আমাদের কথা হচ্ছে আমরা সেই সুযোগটা দিব কিনা। আমরা আমাদের যারা ছোটো ভাই আছে, যারা কলেজ ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করছে, সবাইকে বলবো আমরা অনেক বেশি সচেতন, আমাদেরকে আরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। কথার কথা আমরা রাজপথে নেমে যাবো, রাস্তা অবরোধ করব। এই অবরোধের প্রেক্ষিতে আমাদের কোনো অ্যাম্বুলেন্সে কোনো অসুস্থ মানুষ থাকতে পারে, তার জন্য নেগেটিভ কিছু হতে পারে, আমরা যেন কথায় কথায় রাস্তা অবরোধ না করি। আর এই সরকার তো আমাদের, আমার আপনার সকলের রক্তের বিনিময়ে। আমার অনেক বন্ধু আছে যাদের সাথে আমরা একসাথে স্লোগান দিয়েছি, আজকে সে শহীদ হয়ে কবর আছে। অনেক বন্ধু আছে, অনেক ভাই আছে যার এক হাত চলে গেছে, অনেকে দুই চোখ হারিয়ে ফেলেছে চিরতরে। সুতরাং এত ত্যাগ, এত কষ্টের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে যেন কেউ অস্থির করতে না পারে, সেই জায়গাতে আমাদের ছাত্র হিসাবে, যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, জনতা সকলেই নেমে এসেছিল। এখন আমাদের দায় এবং দায়িত্ব পুরোটাই আমাদের। সেই জায়গাতে ছাত্র সমাজের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীদের বলবো আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করি। দেশের মানুষ যেভাবে আমাদের উপরে ভরসা রাখছে যে আমাদের আহ্বানে আসতে পারে, তারা যেন এখন সেই আহ্বান বা সেই ভরসাটা এখনও রাখতে পারে যে আমরা দেশকে স্থিতিশীল অবস্থা রাখতে পারবো। অবশ্যই। এবং তার পাশাপাশি আপনি কিন্তু বিরতির আগে বলছিলেন কমিশনের কথা। কমিশন যদি গঠন করা হয়, সেক্ষেত্রে আপনারা কোন ধরনের প্রস্তাবনা আসলে দিতে পারেন, কিংবা কি ধরনের পরিবর্তন আপনারা চান? সমন্বয়ক হিসেবে আপনার কাছ থেকেও জানতে চাই, এবং শিক্ষক হিসেবে আব্দুল আল মামুন আপনার কাছ থেকেও জানতে চাই। যদি অবশ্যই শিক্ষা সংস্থার কমিশন খুবই প্রথম দিকে হওয়া উচিত ছিল, এখন হয়নি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন হবে। আমরা যেটা মনে করি, একটি দেশকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কাঠামোগুলোতে গবেষণার বিকল্প নাই। বর্তমানে যে বাজেট আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাজেটের 1 থেকে 1.5%, সর্বশেষ সম্ভবত 1.89% ছিল মোট জিডিপির বাজেটের। কিন্তু আমাদের যে সাউথ এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে, সেখানে মিনিমাম সবগুলো দেশেই 5 থেকে 6% বাজেট থাকে, যেটা শিক্ষা খাতে। অবশ্যই শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে, গবেষণা খাত বাড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা যেটা আলোকপাত করতে চাই, শিক্ষা যদি ক্যাম্পাসগুলোতে আমরা শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই, এবং তাহলে শিক্ষকদের মধ্যে যে একটা দল দাস রাজনীতি আছে, আমি একজন শিক্ষক, আমরা কিন্তু বাবা মা রেখেই ক্যাম্পাসে আসি। যে ক্যাম্পাসে যিনি থাকেন তিনি কিন্তু আমার বাবা, শিক্ষিকা থাকলে তিনি আমার মা। তাহলে অভিভাবকের জায়গাতে তারা যেন ওন করতে পারে। একজন শিক্ষক যেন আমাকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, এইভাবে আমাদেরকে যেন চিন্তা না করে, আমি যেন একজন ছাত্র হিসাবে সেই জায়গায় যেতে পারি, আর আমি যেন তার ছাত্র হিসাবেই তার আদর, যত্ন এবং তার শাসন সেটা পাই। এই জিনিসটা হওয়া উচিত। বিগত সময় হয় নাই। একটা জিনিস মানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন যে শিক্ষকদের মধ্যে রাজনীতি বা দলদাস রাজনীতি করার অধিকার সবাই থাকতে পারে, কিন্তু সেই অধিকারটা বাস্তবায়ন করার প্রেক্ষাপট থাকতে হবে আলাদা। আমরা মনে করি বর্তমান প্রেক্ষাপটে পরিবর্তিত এই সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষকদের রাজনীতিগুলোকে আরও পরিচালিত করা উচিত। আরও বিভিন্নভাবে এটাকে কিভাবে আমরা ছাত্র বান্ধব বা ক্যাম্পাস বান্ধব করতে পারি, সে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ছাত্র রাজনীতি। আমরা মনে করি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই শিক্ষা সুষ্ঠু পরিবেশ আসতে পারে। আমাদের মধ্যে সামাজিক সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা, আমরা ক্যাম্পাস কেন্দ্রিক কাজ করলে সেটার মধ্যে দিয়ে হয়তো ছাত্র সংসদেই একমাত্র সমাধান হতে পারে। ছাত্র শিক্ষক মানে ছাত্র যে সংগঠনগুলো রয়েছে বিভিন্ন সময় ছাত্ররা এখনও মনে করে যে আবারও কি ছাত্রলীগ স্টাইলে রাজনীতি হচ্ছে কিনা, আবারও হলগুলো দখল করবে কিনা, আবারও কি আমি যদি ক্লাস বাদ দিয়ে মিছিলে যাই সেক্ষেত্রে আমার বাধাগ্রস্ত করবে কিনা, সেই চিন্তা যেন না আসে। সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ক্যাম্পাসে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন কার্য করা দরকার। অবশ্যই। এবং আব্দুল মামুন, আপনি যেহেতু একজন প্রভোস্ট, আপনি বলছিলেন, শেষ টপিকটা থেকে আসলে শুরু করতে চাই। সংসদের কথা যদি বলা হয়, ছাত্র সংসদের কথা যদি বলা হয়, ছাত্রদের সংশ্লিষ্টতার কথা যদি বলা হয়, তাদের কতটা তারা সংশ্লিষ্ট হচ্ছে, তাদের কতটা আসলে তারা কথা বলতে পারছেন, বর্তমান প্রেক্ষাপটে আসলে আপনাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কিংবা এই ধরনের কমিশনের কি কি প্রস্তাবনা আপনি দিতে চান? না, আমি একটু তার আগে বলে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত জাস্টিস আব্দুল মতিন
প্রধান করে এখানে আরও কয়েকজন যারা আবুল কাশেম ফজলুল হক আছেন, আমাদের তামিদা বেগম আছেন, আরও সিনিয়রদেরকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে এবং তাদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির রূপরেখা কী হবে, কাঠামো কী হবে, কীভাবে হবে, সেটি হয়তো বা একটা প্রতিবেদন পাওয়া যাবে। অন্যদিকে শিক্ষার্থীদের তরফ থেকে যেটি মুখ্য যে বিষয়টি, যেটি একটু আগে নাজমুল বললো, যে হলগুলো যেন আবার আতঙ্কের নামে পরিণত না হয়। তো ধারণাটা এরকম, যদি আমি ঠিক বুঝে থাকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ কিছু কিছু সংগঠনের, যে ছাত্র রাজনীতি সেন্ট্রালি থাকবে বিশ্ববিদ্যালয়ের, কিন্তু হল পর্যায়ে কোনো কমিটি থাকবে না, বা নানান ভিউ এগুলো নিয়ে রয়েছে। আবার কেউ বলছে না হলেও থাকবে। আমার মনে হয় এই কমিটির রিপোর্ট এবং পরবর্তীতে আলোচনার মধ্যে যাবে, তাদেরও সাজেশন নেওয়া হবে। খুবই একটা প্রসেসের, হ্যাঁ সেটাই বলেন যে লেজুর ভিত্তিক রাজনীতি ধারণাটা যেটা, সেটির পরে হয়তো বা সিদ্ধান্ত হবে। এবং আমার মনে হয় তারপরের স্টেপটি ডাকসু ইলেকশনে আসবে। কিন্তু আমি নাজমুলের সঙ্গে একমত যে লেজুর ভিত্তিক রাজনীতি আমরা আর ক্যাম্পাসে আসলে দেখতে চাই না। সেটা ডেফিনেশনগুলো ক্রিয়াশীল সংগঠনগুলো কীভাবে নির্ধারণ করবে, কমিটির সঙ্গে কীভাবে আলোচনা হবে, সেটি অন্য বিষয়। কিন্তু আমি যেটা বুঝি আমার ক্লাসের শিক্ষার্থী, হলের শিক্ষার্থীদের কাছ থেকে, তারা আর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় আর লেজুর ভিত্তিক রাজনীতি দেখতে চান, এবং আমিও ব্যক্তিগতভাবে এর বিপক্ষে। কিন্তু অবশ্যই ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য, দাবি দেওয়ার জন্য, বিভিন্ন উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি বার্গেনিং বোর্ড হিসেবে কাজ করবে। তার জন্য ডাকসুর যে প্রক্রিয়া, সেটিতে অবশ্যই ফিরতে হবে এবং তখনই আসলে বেরিয়ে আসবে যে কী করতে হবে। আরেকটি হচ্ছে যে নাজমুল যে কথা, আপনি শিক্ষা সংস্কার কমিশনের কথা বলছিলেন, সেটিতে আমার মনে হয় 2-3টি জায়গায় গুরুত্ব দিতে হবে এবারের ইয়েতে। সেটি হচ্ছে যে কারিকুলাম সবসময় গুরুত্বপূর্ণ, যেভাবে অ্যাসেসমেন্টটা এবং কারিকুলামটাকে এক্সপেরিমেন্ট করা হয়েছে দীর্ঘদিন, গত 15-16 বছর, এটি কোনো উদাহরণ পৃথিবীর কোথাও নাই যে 5 বছর পর পর আপনি কারিকুলাম এবং মূল্যায়ন পদ্ধতি দুটোই করলেন, যেখানে শিক্ষকরা মোটেও প্রস্তুত নয়, মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীরা প্রস্তুত নয়। মানে এক ধরনের ধ্বংসযজ্ঞের মতো অন্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে। কিন্তু এবারে ক্লাস 7-8 এর স্টুডেন্টরা আসলে জানে না তারা কিভাবে পরীক্ষা দিবে, তাদের টিচাররাও জানে না। আমরা এই আলোচনায় আবার ফিরত আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। আমন্ত্রণ আবারও কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে, এবং আজ আমরা কথা বলছিলাম শিক্ষাঙ্গনে অস্থিরতা সমাধান কোন পথে, এই বিষয়ে। এবং আমাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং নাজমুল হাসান স্টুডিওতে। আমরা যখন আলোচনা করছি বারংবারই কিন্তু আমরা সেই ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আলোচনা করছি। তবে আমি ফিরে যেতে চাই 18 জুলাই 19 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটিস। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছিল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, এবং আন্দোলনের পর কিন্তু আমরা তাদের উচ্চবাচ্যও দেখিনি, তাদের এত দাবি দাবাও দেখিনি। আমরা তারা তাদের মতো ক্লাসে ফিরে গেছে, তাদের মতো ক্লাস করছে, মিড দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, অ্যাসাইনমেন্ট করছে। তবে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর বাহিরেও কিন্তু আমরা দেখছি রাজনীতির কিংবা বিভিন্ন দলের পোস্টার, ব্যানার। এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আমরা সবসময় দেখে এসেছি ছাত্র রাজনীতিকে তারা আসলে একটু বাহিরে রেখেই শুধুমাত্র লেকচারের দিকেই ফোকাস করেছে। সেক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে কিনা এই রাজনীতির ইন্ট্রোডিউসে, অর্থাৎ রাজনীতিকরণ, এই জিনিসটাতে আসলে এটা জানতে চাই। প্রথমে নাজমুল হাসান আপনার কাছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যেই পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা যখন দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নামতে পারে নাই, ঠিক সেই সময় কিন্তু রামপুরা থেকে শুরু করে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাবার বুলেটের সম্মুখে দাঁড়িয়ে তারা দেশের জন্য খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। এখন আসলে যে আমি যে বিষয়টা আমি মনে করি, রাজনীতি করার অধিকার সকলের আছে, সাংবিধানিক অধিকার। সেই অধিকার আসলে আইনের মাধ্যমে খর্ব করা উচিত না, যেটা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখতে পাচ্ছি। অবশ্যই পড়াশোনা শিক্ষার যে পরিবেশ সেটা সমুন্নত রেখেই সবগুলো করা উচিত, কিন্তু আইন করে বন্ধ করা সের মধ্যে কিন্তু অনেক কিছু গাপটা থাকতে পারে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখনও, আপনি বলেন যে রাজনীতিতে তারা নাই, এখন তারা কিন্তু আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলোতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুবই কম, এবং তাদের পার্টিসিপেটরি তারা যেভাবে চাচ্ছে সেভাবেই তাদেরকে সেখানে রাখা হচ্ছে। বিভিন্ন কমিশনও তারা যাচ্ছে। ইভেন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডক্টর ইউনূস স্যার যখন বাইরে গেলেন সফর, সেখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্র্যাক থেকে একজন শিক্ষার্থী ছিলেন। তো সবকিছু মিলে আমি মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিতে অস্থিরতা হওয়ার সুযোগ নেই, বা কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিরতা হওয়ার সুযোগ নেই, যেহেতু এখন পর্যন্ত নাই। সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। অন্য ক্যাম্পাসগুলো যেন না হয় সেই জায়গাতে আমাদের সতর্ক দৃষ্টি রাখা উচিত। অবশ্যই। এবং আব্দুল্লাহ মামুন, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই। এই রাজনীতির
জিনিসটা যখন নতুন করে পরিচিত হবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেমন বলছিল যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও যদি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও যদি হয়, সেক্ষেত্রে কোনো ধরনের অস্থিরতা তৈরি হতে পারে কি না? আপনি যেমন বলছিলেন যে আসলে ডাকসুর মতো বিভিন্ন ছাত্র সংসদ কিংবা এই ধরনের ইন্ট্রোডাকশন কিন্তু হতেই পারে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাবগুলোকে দেখি অনেক অ্যাক্টিভ, কিন্তু যে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের থেকে। সেক্ষেত্রে নতুন করে কোনো অস্থিরতা তৈরি হতে পারে কিনা এই রাজনীতিকরণের জন্য? না, দুইভাবে দেখতে হবে আপনাদের বিষয়টাকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়। একটি হচ্ছে যে কাঠামোগত, আর একটি হচ্ছে সাংস্কৃতিক। কাঠামোগত দিক থেকে এটির যে চরিত্র, সেটি হচ্ছে যে প্রাইভেট যে অ্যামাউন্ট দিয়ে পড়তে হয়, দ্বিতীয়ত যেভাবে সেমিস্টার সাজানো, তৃতীয়ত প্রতিষ্ঠানগুলো, আন্তঃপ্রতিষ্ঠানগুলো যেভাবে এখানে কাজ করে ডিপার্টমেন্ট ভিত্তিক, ফ্যাকাল্টি থাকলেও এটা এক ধরনের নিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালিত, এবং যেখানে আমি এই শব্দটা ব্যবহার করে দুঃখিত, সেই নিয়ন্ত্রণটা পজিটিভভাবেই অবশ্যই, পড়ালেখা, তারপরে চাকরি জীবনে যাওয়া, ক্লাবের কর্মকাণ্ড, এটি একটি কাঠামোগত দিক। আরেকটি হচ্ছে যে হলের বিষয়টি এই কাঠামোর মধ্যে নেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হল নেই। হলের, আর পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু হল কেন্দ্রিক প্রতিযোগিতা, হল কেন্দ্রিক বাজেট, হল কেন্দ্রিক অ্যাক্টিভিটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে হলই হচ্ছে একজন স্টুডেন্ট এন্টিটি। হলে গিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে, হলের শিক্ষার্থী হিসেবে সে বিভাগে পড়ে। আর এখানে কিন্তু সরাসরি বিভাগে রেজিস্ট্রেশন অফিস রেজিস্টার করে বিভাগে যায়। তাহলে এখানে হল কেন্দ্রিক জীবনটা যেহেতু নেই, এটি একটি কাঠামোর দিক থেকে বড় জায়গা। এরপরে দ্বিতীয় আসে যে সাংস্কৃতিক জীবন, সেটি হচ্ছে যেমন আপনি বলছেন ক্লাব, আমাদের এখানে ওখানে আর ছাত্র সংগঠন বা রাজনীতির ভাবে বিকাশ ঘটেনি, যদিও আওয়ামী লীগের সময় এটা চেষ্টা করা হয়েছিল, সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা সেটাকে মেনে নেয়নি। দ্বিতীয় হচ্ছে যে ছাত্র সংসদের আইডিয়ার বদলে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, তারপরে ক্যারিয়ার ক্লাব থাকে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম থাকে, সেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে, সেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে। কিন্তু এখানে যেহেতু অনেক টাকা পয়সা দিয়ে পড়তে হয়, তাদের মধ্যে যে একটা তাড়না থাকে, সেটি একটু তাদেরকে বেশি মাত্রা এই কাজগুলোর বাইরে পড়াশোনাতে বেশির দিকে নিয়ে যায়। তার মানে কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না, ওখানে কাঠামোগত দিকটা ভিন্ন, সে সারাদিন থাকছে। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা নির্দিষ্ট সময় থাকে, যেন দুটোর প্রেক্ষিত ভিন্ন। তবে আমি মনে করি যে এবার যেভাবে এত কাঠামোগত এবং সাংস্কৃতিক যে পার্থক্য, এই সাংস্কৃতিক পার্থক্যের বাইরে গিয়ে এই শিক্ষার্থীরা কিন্তু যে অবদান রেখেছে, এটি অভূতপূর্ব এবং আশা জাগা নিয়ে। এবং আমি মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাঠামোর মধ্যে যদি এরকম চর্চা থাকে, তাহলে কিন্তু অধিকার আন্দোলন প্রাইভেট ইনস্টিটিউশন হিসেবে বার্গেনিং পাওয়ার ডেভেলপ করবে। বিশ্ববিদ্যালয়গুলো আসলে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই প্র্যাকটিসটা যেন করতে পারে, এমনটাই আসলে আমাদের আশা থাকবে। এবং ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। শেষ করছি কেশওয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের এপিসোড। সাথেই থাকুন।